শুরু করছি ন্যাশনাল এমার্জেন্সির পরবর্তী ভিডিও। আগের দিন আমরা ন্যাশনাল এমার্জেন্সির হিস্ট্রি সম্পর্কে জেনেছিলাম, যে তিনটে ন্যাশনাল এমার্জেন্সি এখনও পর্যন্ত ইন্ডিয়াতে হয়েছে সেই তিনটের কিছু ডিটেলস জেনেছিলাম। আজকে আমরা জানবো ন্যাশনাল এমার্জেন্সির অন্যান্য জিনিসগুলো, অর্থাৎ কিভাবে এটাকে অ্যাপ্রুভ করা হয়, কিভাবে ন্যাশনাল এমার্জেন্সি জারি করা হয়, কিভাবে ন্যাশনাল এমার্জেন্সি তুলে নেওয়া হয় এবং এর যে বিভিন্ন এফেক্টস থাকে সেগুলো সম্পর্কে আমরা জানব। তো এখন দেখি ন্যাশনাল এমার্জেন্সি কিভাবে অ্যাপ্রুভ করা হয়। দেখো, প্রথমেই যেটা বলছে, ইফ ক্যাবিনেট স্যাটিসফাইড ইন দ্য গ্রাউন্ডস মেনশনড ইন আর্টিকেল 352। আর্টিকেল 352তে যে গ্রাউন্ডগুলোর কথা বলা হয়েছে, অর্থাৎ যে তিনটে গ্রাউন্ডের কথা তোমাদেরকে বলেছিলাম, সেই তিনটে গ্রাউন্ডের মধ্যে কোনো একটা গ্রাউন্ডসে যদি ক্যাবিনেট স্যাটিসফাই থাকে যে হ্যাঁ এই গ্রাউন্ডের মধ্যে কোনো একটা গ্রাউন্ড এই মুহূর্তে এক্সিস্ট করছে এবং এই মুহূর্তে যার জন্য ন্যাশনাল এমার্জেন্সির প্রয়োজন, তাহলে ক্যাবিনেট একটা রিটেন অ্যাডভাইস দেবে প্রেসিডেন্টকে ন্যাশনাল এমার্জেন্সি ইস্যু করার জন্য। এবারে বলে রাখি, অরিজিনাল কনস্টিটিউশনে কিন্তু এই যে ক্যাবিনেট রিটেন অ্যাডভাইস দেবে এই ব্যাপারটা বলা ছিল না। অরিজিনাল কনস্টিটিউশনে এটা বলা ছিল না, কিন্তু পরবর্তী ক্ষেত্রে 1978 সালে 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে এটাকে অ্যাড করা হয় যে ক্যাবিনেটকে একটা রিটেন অ্যাডভাইস দিতে হবে প্রেসিডেন্টকে, তবেই প্রেসিডেন্ট জারি করতে পারবে ন্যাশনাল এমার্জেন্সি। তাহলে আমরা কিন্তু এর পরবর্তীতে অনেকবার এই 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978টাকে পাবো, কারণ 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978-এ এই ন্যাশনাল এমার্জেন্সির অ্যাপ্রুভাল এবং ন্যাশনাল এমার্জেন্সির যে এফেক্টস এবং ন্যাশনাল এমার্জেন্সির রিভোকেশন, এগুলোর প্রচুর কিছু চেঞ্জ করা হয়েছিল। তার কারণ হিসেবে তোমরা হিস্ট্রিতে দেখেছো যে 76-এ যে ন্যাশনাল এমার্জেন্সি জারি হয়েছিল, ইন্দিরা গান্ধীর দ্বারা জারি করা হয়েছিল, সেখানে বিরোধীদেরকে এত পরিমাণে টর্চার বা অন্যরকমভাবে বিরক্ত করা হয়েছিল এবং কনস্টিটিউশনের প্রতি এত রকমভাবে অবিচার এবং তার কনস্টিটিউশনের যেসব দুর্বলতম দিকগুলো ছিল সেই দুর্বলতম দিকগুলোর ফায়দা নেওয়া হয়েছিল। সেটাকে বন্ধ করার জন্যই পরে যখন প্রথম অকংগ্রেসি সরকার আসে মোরারজি দেশাইয়ের নেতৃত্বে, তিনি এই 1978 সালে 44th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ন্যাশনাল এমার্জেন্সির এই সিস্টেমে প্রচুর চেঞ্জেস এনেছিল, যার জন্য আমরা 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978টাকে বারবার এর মধ্যে দেখতে পাবো। আচ্ছা, তো যদি এবার প্রেসিডেন্ট এই যে ক্যাবিনেটের যে রিটেন অ্যাডভাইস এটাতে যদি স্যাটিসফাইড হয় এবং তিনি যদি মনে করেন যে হ্যাঁ এমার্জেন্সি জারি করার দরকার আছে এই মুহূর্তে, তাহলে প্রেসিডেন্ট কিন্তু এমার্জেন্সি তখনই জারি করে দিতে পারেন। আচ্ছা, তাহলে যখন এমার্জেন্সি জারি করে দিল প্রেসিডেন্ট, তখন থেকেই কিন্তু আমাদের দেশে প্রেসিডেন্ট বা এমার্জেন্সি ন্যাশনাল এমার্জেন্সি জারি হয়ে যায়। এখানে দেখো লেখা আছে এমার্জেন্সি বিগিনস ফ্রম দ্য ডে প্রেসিডেন্ট প্রোক্লেম। যেদিন থেকে প্রেসিডেন্ট এমার্জেন্সি জারি করবে সেই দিন থেকেই, মানে ঘোষণা করবে ন্যাশনাল এমার্জেন্সি, সেই দিন থেকেই কিন্তু আমাদের দেশে এমার্জেন্সি শুরু হয়ে যাবে। আচ্ছা, এমার্জেন্সি তো শুরু হয়ে গেল, তাহলে তারপরেও এই এমার্জেন্সিটাকে অ্যাপ্রুভাল করার জন্য পার্লামেন্টে পাঠাতে হয়। বোঝা গেল? এবার ক্যাবিনেট রিটেন দিল, প্রেসিডেন্ট জারি করে দিল, তার মানেই যে এমার্জেন্সি চলতে থাকবে এমন ব্যাপার না। ক্যাবিনেট রিটেন অ্যাডভাইস দেবে, প্রেসিডেন্ট সেই গ্রাউন্ডে যদি স্যাটিসফাই হয় তাহলে প্রেসিডেন্ট সেখানে এমার্জেন্সি প্রোক্লেম করবে এবং সেদিন থেকে এমার্জেন্সি চালু হয়ে যাবে। কিন্তু তবু এই এমার্জেন্সিটা চালু করার উচিত কি উচিত না তার অ্যাপ্রুভালের জন্য কিন্তু পার্লামেন্টে ব্যাপারটাকে পাঠানো হবে, অর্থাৎ শেষ কথা বলবে কিন্তু পার্লামেন্ট। তাহলে আমরা পার্লামেন্টারি অ্যাপ্রুভালটা একটু দেখে নিই কীভাবে পাস করতে হবে। পার্লামেন্টে থেকে তার বোথ হাউস এটা পাস করাতে হবে, অর্থাৎ রাজ্যসভা এবং লোকসভা দুটো হাউস দিয়েই এটাকে পাস করাতে হবে। বোঝা গেল? এবং কিভাবে পাস হবে? একটা স্পেশাল মেজরিটির মাধ্যমে পাস করাতে হবে। স্পেশাল মেজরিটি মানে কি? স্পেশাল মেজরিটির যে টাইপটা এখানে যে টাইপে পাস করানো হয় সেটা হলো 50% অফ দ্য টোটাল স্ট্রেংথ অফ দ্য হাউস। প্রথমত হাউস মানে ন্যাশনাল এমার্জেন্সির পক্ষে টোটাল হাউসের যে টোটাল স্ট্রেংথ আছে তার 50% মিনিমাম ভোট পড়তে হবে, এবং মিনিমাম 50% ভোট হলে পাস হবে যে তা নয়, এবং 2/3 মেম্বার যারা প্রেজেন্ট অ্যান্ড ভোটিং, অর্থাৎ ওদিন যারা ভোট দিচ্ছে তাদের 2/3 মেজরিটি হতে হবে। দেখা গেল যারা ভোট দিচ্ছে তাদের 2/3 মেজরিটি, এবং সেই মেজরিটিটা হাউসের টোটাল স্ট্রেংথের মিনিমাম 50% হতে হবে। বোঝা গেল কি বলেছি? দেখা গেল সাপোজ আমি যদি মনে করি, ধরে নাও যে এখন আমাদের রাজ্যসভার প্রেজেন্ট স্ট্রেংথ যদি আমরা 200 ধরে নিই, ঠিক আছে, 200, তাহলে কি হতে হবে? তাহলে আমার মিনিমাম ভোট পেতে হবে 100 খানা।
মিনিমাম 100খানা ভোট পেলে তবেই কিন্তু আমরা কি করতে পারবো, তবেই আমরা এই মেজরিটিটাকে পাস করাতে পারবো। আচ্ছা, তাহলে 100খানা ভোট পেলেই কি পাস হয়ে যাবে? না, 100টা ভোট পেলেই পাস হয়ে যাবে না। এই 100টা ভোট 2/3 হতে হবে প্রেজেন্ট অ্যান্ড ভোটিংয়ের। তাহলে 200 জনের মধ্যে যদি 100টা ভোট পায় তাহলে কিন্তু হবে না, তাহলে 200 জনের মধ্যে 200 × 2/3 হতে হবে। ঠিক আছে, অর্থাৎ 2/3 তো হতেই হবে এবং মিনিমাম 100টার রিকোয়ারমেন্ট একে পূরণ করতে হবে। কেন এটা বলা হয়েছে? এটা বলা হয়েছে তার কারণ হলো, দেখা গেল যে ভোট দিল টোটাল 150 জন, স্ট্রেংথ আমরা কত ধরে নিয়েছি 200, কিন্তু দেখা গেল যে ভোট দিয়েছে প্রেজেন্ট অ্যান্ড ভোটিং, অর্থাৎ যারা ভোট দিয়েছে এবং প্রেজেন্ট আছে তারা হচ্ছে 150 জন ভোট দিয়েছে। ঠিক আছে, এই 150 জনের মধ্যে দেখা গেল যদি 100 জন ভোট দেয় তাহলে 100 মানে 2/3 হয়ে যাচ্ছে, তাহলে 100 মানে 2/3 হয়ে গেল, এটা পাস হয়ে গেল, এবং 50 মানে 2/3 হয়ে 50 মানে এই দুটো ক্রাইটেরিয়াই ক্লিক করছে, সেক্ষেত্রে কিন্তু আমার হয়ে যাচ্ছে 5টা। বোঝা গেল? যদি বুঝতে না পারো তাহলে আমরা অবশ্যই এর পরে একটা ইমিডিয়েট পরে বলছি না, একটা এই মেজরিটি সংক্রান্ত একটা আমরা ভিডিও আপলোড করব, সেটা একটু দেখে নেবে কত রকমের মেজরিটি দরকার হয় পার্লামেন্টে, কোন মেজরিটি কোন সময় দরকার হয়, সেখানে ডিটেল আলোচনা করব। তো এটা মনে রাখবে যে ন্যাশনাল এমার্জেন্সিকে অ্যাপ্রুভ করতে গেলে আমাদের কি মেজরিটি লাগে? স্পেশাল মেজরিটি। ঠিক আছে, এবার স্পেশাল মেজরিটিটা কী জিনিস? এখানে যে স্পেশাল মেজরিটি লাগে সেটা হচ্ছে 2/3 মেম্বার্স প্রেজেন্ট অ্যান্ড ভোটিং এবং মিনিমাম টোটাল স্ট্রেংথের 50% ভোট তার পক্ষে পড়তে হবে। বোঝা গেল? আচ্ছা, এবারে এই যে স্পেশাল মেজরিটির যে কন্ডিশনটা, এই স্পেশাল মেজরিটির কন্ডিশনটা কিন্তু আগে ছিল না, এটা এসছে 1978 সালের 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। ঠিক আছে, তার আগে কি ছিল? তার আগে ছিল সিম্পল মেজরিটি। তার আগে সিম্পল মেজরিটি ছিল, সিম্পল মেজরিটির মাধ্যমে যদি পাস হয়ে যেত তাহলে কিন্তু পার্লামেন্টের অ্যাপ্রুভ হয়েছে এটা ধরে নেওয়া হতো। সিম্পল মেজরিটি মানে কি? সিম্পল মেজরিটি মানে কেবলমাত্র যারা প্রেজেন্ট অ্যান্ড ভোটিং, যারা ওদিন প্রেজেন্ট আছেন আর যারা ভোট দিচ্ছেন তাদের মোর দ্যান 50%, অর্থাৎ যদি 50 জন প্রেজেন্ট থাকে 26 জন ভোট দিলেই সেটাকে পাস হিসেবে ধরে নেওয়া হবে। এটাই ছিল সিম্পল মেজরিটি, এটাকেই সিম্পল মেজরিটি বলা হয়। আগে কিন্তু এই ন্যাশনাল এমার্জেন্সির যে পার্লামেন্টারি অ্যাপ্রুভাল এটা সিম্পল মেজরিটির মাধ্যমে করা হতো। তাহলে 1978 সালের 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের পরে থেকে এটাকে স্পেশাল মেজরিটিতে পরিণত করা হয়েছিল। আচ্ছা, এরপরে দেখো, ইফ দ্য পার্লামেন্ট পাস দ্য অ্যাপ্রুভাল দেন এমার্জেন্সি উইল এক্সিস্ট ফর দ্য নেক্সট 6 মান্থস। যদি পার্লামেন্ট সেই অ্যাপ্রুভালটা পাস করে দেয় তাহলে কিন্তু এমার্জেন্সি কতদিন থাকবে? যেদিন থেকে প্রেসিডেন্ট প্রোক্লেম করেছে সেদিন থেকে পরবর্তী 6 মাস। ঠিক আছে, ফ্রম দ্য ডেট অফ প্রেসিডেন্টস ডিক্লারেশন। তাহলে যেদিন প্রেসিডেন্ট ডিক্লেয়ার করেছিল সেদিন থেকে পরবর্তী 6 মাসের জন্য এমার্জেন্সিটা থেকে গেল। আচ্ছা, তারপরে কি বলছে? ন্যাশনাল এমার্জেন্সি ক্যান এক্সিস্ট ফর ইনডিফিনাইট টাইম বাট ওয়ান্স পার্লামেন্ট ক্যান অ্যাপ্রুভ ফর ম্যাক্সিমাম 6 মান্থস। ন্যাশনাল এমার্জেন্সি ইনডিফিনাইট টাইম পর্যন্ত থাকতে পারে, অর্থাৎ ন্যাশনাল এমার্জেন্সি যতদিন খুশি চলতে পারে, কিন্তু একসাথে পার্লামেন্ট 6 মাসের জন্য অ্যাপ্রুভ করাতে পারে। বোঝা গেল? একসাথে 6 মাসের জন্য অ্যাপ্রুভ করাতে পারে, অর্থাৎ 6 মাস একবার অ্যাপ্রুভ হয়ে গেল মানে 6 মাস চলবে এমার্জেন্সিটা, তারপরে 6 মাসের পরে আবার অ্যাপ্রুভ হবে, আবার 6 মাস বেড়ে যাবে, এইভাবে বেড়ে বেড়ে 6 মাস করে যতদিন খুশি ন্যাশনাল এমার্জেন্সি চালানো যেতে পারে। আচ্ছা, তো সেটাই বলছে, দেখো, আফটার এভরি 6 মান্থস নিড পার্লামেন্টারি অ্যাপ্রুভাল টু এক্সটেন্ড এমার্জেন্সি। আচ্ছা, পরেরটা দেখি, if only one house approved the emergency or no house approved the emergency then emergency can exist for 1 month from the proclamation of the president। কি বলছে? যদি কেবলমাত্র একটা হাউস থেকে পাস হয়েছে, অন্য হাউস থেকে এমার্জেন্সিটা পাস হয়নি, আচ্ছা, অথবা এমার্জেন্সি পার্লামেন্ট থেকে পাসই হয়নি, ক্যাবিনেট তো তার রিটেন দিয়েছিল, প্রেসিডেন্ট তারপরে জারি করেছিল, কিন্তু পার্লামেন্ট থেকে এমার্জেন্সিটাকে পাস করাই যায়নি, তাহলে কি হবে? তাহলে প্রেসিডেন্ট যেদিন এই এমার্জেন্সি ঘোষণা করেছিল সেদিন থেকে 1 মাস পর্যন্ত, অর্থাৎ 30 দিন পর্যন্ত এমার্জেন্সি চলবে, চলার পরে এমার্জেন্সি বন্ধ হয়ে যাবে। বোঝা গেল? আচ্ছা, পরে আসি রিভোকেশন অফ ন্যাশনাল এমার্জেন্সি। এবারে কীভাবে আমরা ন্যাশনাল এমার্জেন্সিটাকে তুলে ফেলব? ইফ প্রেসিডেন্ট থিঙ্কস দ্যাট দ্য গ্রাউন্ড অফ ন্যাশনাল এমার্জেন্সি আর নট এক্সিস্ট, যদি প্রেসিডেন্ট মনে করে যে ন্যাশনাল এমার্জেন্সি যে গ্রাউন্ডে জারি করা হয়েছিল সেই গ্রাউন্ডটা এখন আর নেই, এখন আর ন্যাশনাল এমার্জেন্সির প্রয়োজন নেই, তাহলে কিন্তু প্রেসিডেন্ট নিজে থেকেই ন্যাশনাল এমার্জেন্সি তুলে দিতে পারে। এক্ষেত্রে তোলার সময় পার্লামেন্টের কোনো অ্যাপ্রুভাল লাগে না। প্রেসিডেন্ট যদি নিজে থেকে তুলে দেয় তাহলে পার্লামেন্টের আর কোনো অ্যাপ্রুভাল দরকার হয় না।
আচ্ছা, এটা ছিল কিন্তু আমাদের অরিজিনাল কনস্টিটিউশন অনুযায়ী নিয়ম এবং এটা এখনও আছে। এর সাথে 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে কি অ্যাড করা হয়েছে? 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে যেটা অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে, ইফ লোকসভা ডিসঅ্যাপ্রুভস দ্য ন্যাশনাল এমার্জেন্সি বাই সিম্পল মেজরিটি, লোকসভা যদি সিম্পল মেজরিটিতে ন্যাশনাল এমার্জেন্সির বিরুদ্ধে একটা বিল পাস করিয়ে নেয় তাহলে কিন্তু ন্যাশনাল এমার্জেন্সি উঠে যাবে। অর্থাৎ লোকসভাতে সিম্পল মেজরিটি অর্থাৎ প্রেজেন্ট অ্যান্ড ভোটিংয়ের মোর দ্যান 50%, দেখা গেল লোকসভাতে কোনো একদিন 100খানা লোক জড়ো হয়েছে লোকসভার অধিবেশনে, সেদিন যদি 51টা ভোট ন্যাশনাল এমার্জেন্সির বিরুদ্ধে পড়ে তাহলে কিন্তু আমাদের ন্যাশনাল এমার্জেন্সি উঠে যাবে। আচ্ছা, যদি লোকসভার এরকম না মানে যদি সেশনে থাকে অবশ্যই তবে তো ভোটাভুটি হবে, দেখা যাচ্ছে সেশন চলছেই না, পার্লামেন্টের সেশন চলছেই না, তাহলে কি হবে? তাহলে 1/10 অফ দ্য টোটাল মেম্বার্স, টোটাল লোকসভার যা মেম্বার তার 1/10, ঠিক আছে, 1/10 মেম্বার অফ লোকসভা শুড গিভ রিটেন নোটিস টু দ্য স্পিকার অর টু দ্য প্রেসিডেন্ট, অর্থাৎ 1/10 অর্থাৎ 1/10 লোকসভার যত আসন আছে, অর্থাৎ লোকসভার যদি এখন আসন সংখ্যা 540 ধরে নিই আমরা মোটামুটি, তাহলে সেই 540-এর মধ্যে 1/10 মানে 54 বা 55 যদি আমাদের রিটেন নোটিশ দেয়, কাকে দেবে? স্পিকারকেও দিতে পারে বা প্রেসিডেন্টকে দিতে পারে, যে কেন দেবে? ন্যাশনাল এমার্জেন্সি তুলে নেওয়ার পক্ষে, তাহলেও কিন্তু ন্যাশনাল এমার্জেন্সি উঠে যাবে। বোঝা গেল? আচ্ছা, এবারে আমরা আছি এফেক্ট। এর কি এফেক্ট আছে? এমার্জেন্সি তো হয়, এমার্জেন্সির কি এফেক্ট পড়ে সেগুলো আমরা একটু দেখব। প্রথমে আমরা দেখব এক্সিকিউটিভ এফেক্ট। এক্সিকিউটিভ এফেক্ট কি পড়ে? এক্সিকিউটিভ কথার অর্থ কি? এক্সিকিউটিভ অর্থাৎ প্রশাসনিক এফেক্ট কি পড়ে? সেন্টার এক্সটেন্ড টু ডাইরেক্টিং এনি স্টেট, যখন ন্যাশনাল এমার্জেন্সি চলছে তখন সেন্ট্রাল যদি মনে করে তাহলে যে কোনো স্টেটকে কিন্তু ডাইরেকশন দিতে পারে যে কোনো ম্যাটারের ওপর, এবং স্টেট সেগুলো শুনতে বাধ্য থাকবে সেই সময়। বোঝা গেল? আচ্ছা, নেক্সট, সেন্টার ক্যান গিভ এক্সিকিউটিভ ডাইরেকশন টু এনি স্টেট, সে সেন্টার যে কোনো স্টেটকে তার এক্সিকিউটিভ ডাইরেকশন দেবে, মানে সেন্টারের যেসব এক্সিকিউটিভগুলো আছেন, সেন্টারের যে আইএএসগুলো আছেন তারা তখন স্টেটকে ডাইরেক্ট এক্সিকিউটিভ ডাইরেকশন দিতে পারে। আচ্ছা, স্টেট গভর্নমেন্ট নট সাসপেন্ডেড ইজ ব্রড আন্ডার কমপ্লিট কন্ট্রোল অফ সেন্টার। তো স্টেট গভর্নমেন্ট যারা আছে, যারা স্টেট গভর্নমেন্ট চালাচ্ছে, তারা স্টেট গভর্নমেন্ট কিন্তু সাসপেন্ড হয়ে যায় না, স্টেট গভর্নমেন্ট ওরকম চলতে থাকে, কিন্তু তারা পুরোপুরি একদম সেই আমাদের ন্যাশনাল এমার্জেন্সির সময় কি হয়, সেন্ট্রাল গভর্নমেন্ট বা সেন্ট্রাল এক্সিকিউটিভের আন্ডারে চলে আসে। অর্থাৎ সেই সময় ন্যাশনাল এমার্জেন্সি যখন চলে আমরা এটা বলতে পারি সেই সময় কিন্তু আমাদের যে ফেডারেল সিস্টেম সেটা আমরা দেখতে পারি না, বরং আমরা একটা ইউনিটারি নেচারের সিস্টেম দেখতে পাই ন্যাশনাল এমার্জেন্সির সময়। আচ্ছা, নেক্সট আসি ফিনান্সিয়াল এফেক্ট। কি ফিনান্সিয়াল এফেক্ট পড়তে পারে? প্রেসিডেন্ট ক্যান মডিফাই দ্য কনস্টিটিউশনাল ডিস্ট্রিবিউশন অফ রেভিনিউ বিটুইন সেন্টার অ্যান্ড স্টেট। প্রেসিডেন্ট যদি মনে করে তাহলে সেন্টার আর স্টেটের মধ্যে যে কনস্টিটিউশনাল ডিস্ট্রিবিউশনটা হয়, মানে সাংবিধানিক যে ভাগাভাগি হয় রেভিনিউয়ের, অর্থাৎ টাকা পয়সার যে সাংবিধানিক ভাগাভাগি হয়, সেই ভাগাভাগিটাকে প্রেসিডেন্ট যদি মনে করে তাহলে নিজের মতো করে মডিফাই করতে পারে। আচ্ছা, বলার অপেক্ষা রাখেন এই মডিফাইটা কেন করবে? অবশ্যই স্টেট থেকে কিছু কমিয়ে সেন্টারকে বেশি দেওয়ার জন্য। বোঝা গেল? তাহলে প্রেসিডেন্ট মনে করলে ওই সময় ন্যাশনাল এমার্জেন্সির সময় এটা করতে পারে। কি বলছে দেখো তারপরে, সাচ মডিফিকেশনস কন্টিনিউস টিল দ্য এন্ড অফ দ্য ফিনান্সিয়াল ইয়ার। এই মডিফিকেশানটা কতদিন চলবে? ফিনান্সিয়াল ইয়ার যতদিন না শেষ হচ্ছে না ততদিন কিন্তু এই মডিফিকেশানটা চলতে থাকবে। যেমন যদি দেখা গেল যে প্রেসিডেন্ট এই ব্যাপারটা মডিফাই করেছে যে সেপ্টেম্বর মাসে প্রেসিডেন্ট ন্যাশনাল এমার্জেন্সি চলছে এবং কোনো এক বছর সেপ্টেম্বর মাসে প্রেসিডেন্ট কী করলো, এই কনস্টিটিউশনাল ডিস্ট্রিবিউশন যে রেভিনিউ নিয়ে সেটাকে মডিফাই করলো নিজের মতো করে। তারপরে দেখা গেল যে অক্টোবরে বা ডিসেম্বরে গিয়ে ন্যাশনাল এমার্জেন্সিটা উঠে গেল, অর্থাৎ তখন আর ন্যাশনাল এমার্জেন্সি চলছে না, কিন্তু তবুও এই প্রেসিডেন্ট যে নিজের মতো করে কনস্টিটিউশনাল ডিস্ট্রিবিউশন এই রেভিনিউ ডিস্ট্রিবিউশনটাকে যে নিজের মতো করে ঠিক করেছিল, এটা কতদিন চলবে? এটা চলবে একেবারে সেই 31 মার্চ পর্যন্ত। বোঝা গেল? তাহলে পুরো ফাইন্যান্সিয়াল ইয়ার পর্যন্ত এটা চলবে। এমার্জেন্সি যখনই উঠে যাক তার সাথে এর কোনো সম্পর্ক নেই, এটা যদি একবার প্রেসিডেন্ট করে দেয় তাহলে একেবারে ফাইন্যান্সিয়াল ইয়ারের শেষ পর্যন্ত কিন্তু এটা চলতে থাকবে। আচ্ছা, নেক্সট আসি লেজিসলেটিভ এফেক্ট। লেজিসলেটিভে কী এফেক্ট পড়ে এটাতে আমরা দেখব। প্রথমত যেটা বলছে, পার্লামেন্ট ইজ এম্পাওয়ার টু মেক লজ অন স্টেট লিস্ট। আমরা জানি 3টে লিস্ট আছে, স্টেট লিস্ট, ইউনিয়ন লিস্ট, কনকারেন্ট লিস্ট, স্টেট লিস্ট।
তো এই স্টেট লিস্টের যে আইনগুলো রয়েছে সেই আইনগুলোর উপরে নতুন করে আইন তৈরি করতে পারে কে করতে পারে? পার্লামেন্ট নিজেই করতে পারে। বোঝা গেল? যদি পার্লামেন্ট এরকম একটা আইন তৈরি করে দেয় তাহলে এটা কি হবে? সেই আইনটা কিন্তু চলতে থাকবে, এমার্জেন্সি যদি উঠে যায় তার 6 মাস পরে পর্যন্ত এই আইনটা চলতে থাকবে। দেখা গেল একটু আগে যে এক্সাম্পলটা দিলাম যে সেপ্টেম্বর মাসে দেখা গেল পার্লামেন্ট এরকম একটা কোনো আইন এনেছিল এমার্জেন্সির সময়, তাহলে ডিসেম্বরে গিয়ে কি হচ্ছে? ডিসেম্বরে গিয়ে আমাদের এমার্জেন্সি শেষ হয়ে যাচ্ছে। তাহলে এমার্জেন্সি যখন শেষ হয়ে গেল তাহলে ওই ন্যাশনাল এমার্জেন্সির সময় পার্লামেন্ট স্টেট লিস্টের উপরে যে আইনগুলো এনেছিল সেই আইনগুলো কি সাথে সাথে শেষ হবে? না, সাথে সাথে শেষ হবে না। এমার্জেন্সি শেষ হয়ে যাওয়ার পরে আরও 6 মাস ওই আইনগুলো চলবে, বলবৎ থাকবে। অর্থাৎ ডিসেম্বর থেকে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন পর্যন্ত এই আইনগুলো কিন্তু বলবৎ থাকবে। ঠিক আছে? যেদিন এমার্জেন্সি শেষ হয়ে যাচ্ছে সেদিন থেকে শুরু করে আরও 6 মাস এই আইনগুলো বলবৎ থাকবে। আচ্ছা, নেক্সট, প্রেসিডেন্ট ক্যান ইস্যু অর্ডিন্যান্স অন স্টেট লিস্ট। যখন ন্যাশনাল এমার্জেন্সি চলছে তখন স্টেট লিস্টের উপরে যে আইনগুলো থাকে আমরা সাধারণত জানি সেই আইনগুলোর উপরে অর্ডিন্যান্স জারি কে করতে পারে? অর্ডিন্যান্স জারি করতে পারে গভর্নর। ঠিক আছে? এক্ষেত্রে প্রেসিডেন্ট কিন্তু সরাসরি স্টেট লিস্টের আইনগুলোর উপরে অর্ডিন্যান্স জারি করতে পারবে যখন ন্যাশনাল এমার্জেন্সি চলবে। ক্লিয়ার? নেক্সট, লাইফ অফ লোকসভা ক্যান বি এক্সটেন্ডেড ফর 1 year অ্যাট এ টাইম। লোকসভার যে জীবনকাল সেটা 1 বছর অ্যাট এ টাইম বাড়িয়ে দেওয়া যেতে পারে, যেটা তোমরা ওই আগের যে ন্যাশনাল এমার্জেন্সি, তৃতীয় ন্যাশনাল এমার্জেন্সি যেটা হচ্ছে সেটা দেখেছো যে ভোটের সময় চলে এসেছিলো সেই সময় 1976 সালে। তো সেই সময় ভোট হলে তো ইন্দিরা গান্ধী অবশ্যই হেরে যেতেন, যেহেতু একটা হাইকোর্ট রায় দিয়ে দিয়েছেন ওনার এগেনস্টে। তো সেই জন্য উনি কী করেছিলেন? সেই জন্য উনি বন্ধ করে দিয়েছিলেন, ভোটটাকে বন্ধ করানোর জন্য তাড়াতাড়ি করে ন্যাশনাল এমার্জেন্সি চালু করে দিয়েছিলেন। তাহলে ন্যাশনাল এমার্জেন্সি চালু করে দিয়ে কী লাভ হলো? তাহলে ভোটটাকে পিছিয়ে দেওয়া হলো। বোঝা গেল? তাহলে এটা এক্সটেন্ড করে দেওয়া হলো 1 বছরের জন্য, তারপরে ভোটটা আর হলো না। তো এবারে কি হচ্ছে? বলছে ইট ক্যান বি এক্সটেন্ডেড টাইম অ্যান্ড এগেন। এটা যতবার খুশি এক্সটেন্ড, ন্যাশনাল এমার্জেন্সি যেমন ইনডিফিনাইট টাইম পর্যন্ত এক্সটেন্ড করা যায়, সেই রকম আমাদের এই ন্যাশনাল এমার্জেন্সি যখন চলতে থাকবে এই আমাদের যে পার্লামেন্টের যে জীবনকাল অর্থাৎ লোকসভার যে জীবনকাল আয়ু সেটাকে কিন্তু মানে এই ইনডিফিনাইট টাইম পর্যন্ত এক্সটেন্ড করে দেওয়া যায়। আমরা জানি 5 বছর অন্তর অন্তর লোকসভা ভোট হয়, তাহলে 5 বছর অন্তর যখন লোকসভা ভোটের সময় হলো তখন যদি কোনো সরকার ন্যাশনাল এমার্জেন্সি জারি করে দেয় এবং ন্যাশনাল এমার্জেন্সি জারি করে দিয়ে এই লোকসভার যে মেয়াদকাল সেটা 1 বছর বাড়িয়ে নিতে পারে, আবার ফের ন্যাশনাল এমার্জেন্সি চলতে থাকে, তাহলে আবার 1 বছর এই করে করে ইনডিফিনাইট টাইম পর্যন্ত বাড়াতে পারে। সেই জন্যই বলছে, লাইনটা ভালো করে পড়ো তাহলেই বুঝতে পারবে, লাইফ অফ লোকসভা ক্যান বি এক্সটেন্ডেড ফর 1 year অ্যাট এ টাইম। তাই লোকসভার লাইফ কিন্তু একসাথে 1 বছর বাড়ানো যায়। যেমন এমার্জেন্সি একসাথে, ন্যাশনাল এমার্জেন্সি একসাথে 6 মাস পর্যন্ত বাড়ানো যায়, এবারে বারবার অ্যাপ্রুভাল করে করে আবার 6 মাস পরে অ্যাপ্রুভাল, আবার 6 মাস পরে ফের আবার বাড়িয়ে এইভাবে যতদিন খুশি রাখা যায় ইনডিফিনাইট টাইম পর্যন্ত। ঠিক এই রকম বলছে লোকসভার যে লাইফটা সেটা কিন্তু একসাথে 1 বছর বাড়িয়ে নেওয়া যায়, আবার 1 বছর যেই শেষ হয়ে আসবে তখন আরেকবার এক্সটেন্ড করে নেওয়া যাবে, আবার 1 বছর এক্সটেন্ড করে নেবে, এইভাবে বাড়িয়ে কি করতে পারে? টাইম অ্যান্ড এগেন যতবার খুশি বাড়াতে পারে। আচ্ছা, তো দেখো দিস এক্সটেনশন, নেক্সট কি বলছে দেখো, দিস এক্সটেনশন ক্যান নট কন্টিনিউ বিয়ন্ড এ পিরিয়ড অফ 6 মান্থস হবে, এটা একটু 6 মান্থস করে নিও, আফটার এমার্জেন্সি হ্যাজ ক্লোজ টু অপারেট। তো যেটা বলছে সেটা হলো যে এই এক্সটেনশন যখন ন্যাশনাল এমার্জেন্সি শেষ হয়ে যাবে, সেই ন্যাশনাল এমার্জেন্সি শেষ হওয়া থেকে 6 মাসের বেশি কিন্তু এটা থাকবে না। দেখা গেল ন্যাশনাল এমার্জেন্সি চলছে, এমন কোনো এক বছরে জানুয়ারি মাসে গিয়ে লোকসভা তার নিজের লাইফটাকে এক্সটেন্ড করে নিল 1 বছর, তাহলে পরের বছর জানুয়ারি পর্যন্ত থাকার কথা, কিন্তু দেখা গেল মার্চ মাসে গিয়ে ন্যাশনাল এমার্জেন্সি উঠে গেল, তাহলে কি লোকসভার লাইফ জানুয়ারি পর্যন্ত থাকবে? না, জানুয়ারি পর্যন্ত থাকবে না, লোকসভার লাইফ কত থাকবে? মার্চ মাস থেকে 6 মাস, তাহলে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। তাহলে লোকসভার লাইফ বাড়ানো ছিল কিন্তু জানুয়ারি পর্যন্ত, কিন্তু সেপ্টেম্বরে গিয়ে লোকসভার লাইফটা শেষ হয়ে যাচ্ছে। বোঝা গেল? আচ্ছা, নেক্সট আমরা দেখব ফান্ডামেন্টাল রাইটের ওপর এর কি এফেক্ট পড়ে। আর্টিকেল 358 এবং আর্টিকেল 359 এই দুটো থেকে আমরা জানতে পারি যে ন্যাশনাল এমার্জেন্সির সময় ফান্ডামেন্টাল রাইটের ওপর কী এফেক্ট পড়ে। তাহলে আমাদের প্রশ্ন আসবে যে কোন দুটো আর্টিকেল থেকে আমরা জানতে পারি ন্যাশনাল এমার্জেন্সির সময় ফান্ডামেন্টাল রাইটের ওপর এফেক্ট, সেটা হচ্ছে আর্টিকেল 358 এবং আর্টিকেল 359।
আর্টিকেল 358-এ কি বলা হয়েছে? আর্টিকেল 358-এ বলা হয়েছে সাসপেনশন অফ আর্টিকেল 19। আর্টিকেল 358-এ বলা হয়েছে আর্টিকেল 19টাকে সাসপেন্ড করে দেওয়া হবে, ঠিক আছে। আর্টিকেল 358-এ বলা হয়েছে যখন ন্যাশনাল এমার্জেন্সি জারি হবে তখন আর্টিকেল 19টাকে সাসপেন্ড করে দেওয়া হবে। আর্টিকেল 19 তোমরা অলরেডি পড়েছো, যেখানে আমরা 6 রকমের আমরা অধিকার পেয়ে থাকি, ঠিক আছে, সেটা সাসপেন্ড করে দেওয়া হবে। সেই কথাটা কোথায় বলা হয়েছে? আর্টিকেল 358-এ বলা হয়েছে। কিন্তু 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978-এ এটা করা হলো যে আর্টিকেল 19 ক্যান বি সাসপেন্ডেড অনলি হোয়েন ন্যাশনাল এমার্জেন্সি ইজ ডিক্লেয়ার অন দ্য গ্রাউন্ড অফ এক্সটার্নাল এমার্জেন্সি, নট ইন দ্য গ্রাউন্ড অফ ইন্টারনাল এমার্জেন্সি। বলছে যে যখন এক্সটার্নাল এমার্জেন্সির ওপরে মানে ন্যাশনাল এমার্জেন্সি জারি করা হবে, অর্থাৎ এক্সটার্নাল এমার্জেন্সি কোন দুটোকে আমরা বলতে পারি? যখন ওয়ার এবং এক্সটার্নাল অ্যাগ্রেশন, এই দুটোর ওপর ডিপেন্ড করে বা এই দুটোর কোনোটার উপরে কোনোটার জন্য যদি আমাদের ন্যাশনাল এমার্জেন্সি জারি করতে হয় তখন কিন্তু আর্টিকেল 19 আমাদের সাসপেন্ড হয়ে যাবে। যদি ইন্টারনাল এমার্জেন্সি অর্থাৎ যদি আর্ম রেভিলিয়নের কারণে যদি ন্যাশনাল এমার্জেন্সি জারি করতে হয় তাহলে কিন্তু আর্টিকেল 19 সাসপেন্ড করা যাবে না। এই আইনটা কবে করা হলো? এই নিয়মটা করা হলো 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978-এ। বোঝা গেল? তাহলে অরিজিনাল কনস্টিটিউশন অনুযায়ী যেটা বলা ছিল যে ন্যাশনাল এমার্জেন্সি জারি হলেই আর্টিকেল 19 আমাদের অটোমেটিক্যালি সাসপেন্ড হয়ে যাবে। এখানে একটু অন্যরকম করে দেওয়া হলো, 1978 সালে বলা হলো এক্সটার্নাল এমার্জেন্সি যদি হয় তাহলে আর্টিকেল 19 অটোমেটিক্যালি সাসপেন্ড হয়ে যাবে। যদি ইন্টারনাল এমার্জেন্সি হয় তাহলে আর্টিকেল 19-এর যে সুবিধা সেগুলো কিন্তু মানুষ পাবে। আচ্ছা, নেক্সট আর্টিকেল 359। আর্টিকেল 359-এ কি বলছে? সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইট। আর্টিকেল 359-এ বলা হচ্ছে বাকি ফান্ডামেন্টাল রাইটগুলো সাসপেনশন সম্পর্কে। কি বলছে? আর্টিকেল 359 অথরাইজ দ্য প্রেসিডেন্ট টু সাসপেন্ড দ্য মুভ টু কোর্ট ফর দ্য এনফোর্সমেন্ট অফ এনি ফান্ডামেন্টাল রাইট ডিউরিং ন্যাশনাল এমার্জেন্সি। বলছে আর্টিকেল 359 এটা প্রেসিডেন্টকে অথরাইজ করে যে কোনো ফান্ডামেন্টাল রাইটের এনফোর্সমেন্টের জন্য কাউকে তার কোর্টে যাওয়ার যে অধিকার সেটা কেড়ে নেবে। বোঝা গেল? তো নেক্সট লাইনটা পড়লে আরও পরিষ্কার হবে। ফান্ডামেন্টাল রাইট সাচ অ্যাজ নট সাসপেন্ডেড বাট অনলি দেয়ার এনফোর্সমেন্ট। আর্টিকেল 359-এ বলা হয়েছে, কি বলা হয়েছে একটু ভালো করে বলে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আগে একটু গল্পটা বলে দিই। আর্টিকেল 359-এ বলা হয়েছে যে প্রেসিডেন্ট যখন ন্যাশনাল এমার্জেন্সি চলবে তখন প্রেসিডেন্ট যদি মনে করে যে কোন কোন ফান্ডামেন্টাল রাইটগুলোর উপরে আমি সাসপেনশন লাগাবো, সেগুলোর একটা প্রেসিডেন্ট তার নোটিফিকেশানে প্রেসিডেন্সিয়াল অর্ডারের সাথে একটা লিস্ট জারি করবে যে এই ফান্ডামেন্টাল আর্টিকেল 24, আর্টিকেল 23, আর্টিকেল 27, আর্টিকেল 28, আর্টিকেল 30 প্রেসিডেন্টের যেগুলো মনে হবে, ঠিক আছে, একটা মনে হতে পারে, বহু মনে হতে পারে, আবার না মনে হলে নাও জারি করতে পারে। তাহলে যে লিস্টটা প্রেসিডেন্ট তৈরি করবে সেই লিস্টগুলোর কী হবে? সেই লিস্টগুলোর ফান্ডামেন্টাল রাইট কেড়ে নেওয়া হবে না। সেই ফান্ডামেন্টাল রাইটগুলো যদি কেউ না পায় তাহলে তার এগেনস্টে সে কোর্টে যেতে পারবে না। অর্থাৎ এটা বলতে চাইছে যে ফান্ডামেন্টাল রাইটস অ্যাজ সাচ আর নট সাসপেন্ডেড, অনলি দেয়ার এনফোর্সমেন্ট। অর্থাৎ প্রেসিডেন্ট ফান্ডামেন্টাল রাইটগুলোকে সাসপেন্ড করে দেয় না, তার এনফোর্সমেন্টটাকে সাসপেন্ড করে দেয়। অর্থাৎ যদি কেউ না পেয়ে থাকে তাহলে তার এগেনস্টে সে কোর্টে যেতে পারবে না, এটা বলে দেয়া থাকে। সাপোজ কোনো একটা ন্যাশনাল এমার্জেন্সিতে এটা বলা হলো যে প্রেসিডেন্ট তার নোটিফিকেশানে বললো বা অর্ডারে বললো যে আর্টিকেল 25টাকে প্রেসিডেন্ট তার অর্ডারের লিস্টের মধ্যে লিখলো। তাহলে আর্টিকেল 25 অনুযায়ী আমরা কি জানি? যে ফ্রিডম অফ রিলিজিয়ান। তার মানে এই নয় যে আমাদেরকে পুজো অর্চনা, নামাজ বা গির্জায় প্রার্থনা করা এইসব করতে দেবে না। তার মানে এটা যদি কেউ এগুলো করতে গিয়ে বাধাপ্রাপ্ত হয় তাহলে তার এগেনস্টে সে কোর্টে যেতে পারবে না। বোঝা গেল? এটাই আর্টিকেল 359-এ বলা হয়েছে যে সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইট বাই প্রেসিডেন্ট। কি সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইট মানে? প্রেসিডেন্ট ক্যান সাসপেন্ড দ্য রাইট টু মুভ টু এনি কোর্ট ফর দ্য এনফোর্সমেন্ট অফ এনি ফান্ডামেন্টাল রাইট ডিউরিং ন্যাশনাল এমার্জেন্সি। আচ্ছা, তাহলে এখানে কি যেমন আর্টিকেল 19টা 358-এ যেটা জেনেছিলাম যে আর্টিকেল 19টা আমাদের সাসপেন্ড হয়ে যাবে এক্সটার্নাল এমার্জেন্সির ক্ষেত্রে, 19-এর যে 6টা আছে সেই 6টা আমরা আর পাবো না। কিন্তু 359-এর ক্ষেত্রে কিন্তু তেমন ব্যাপারটা নয়। 359-এর ক্ষেত্রে কি বলে দিয়েছি যে প্রেসিডেন্ট যেগুলোকে মনে করবে সেগুলো, অনলি দোজ হুইচ আর স্পেসিফাইড ইন দ্য প্রেসিডেন্সিয়াল অর্ডার
সেগুলোরই পাবে না যেগুলোর দেখা যাচ্ছে যে প্রেসিডেন্ট তার নিজের অর্ডারে লিখেছে। যদি আর্টিকেল 25টা লিখে থাকে এবং আর্টিকেল 26 যদি প্রেসিডেন্সিয়াল অর্ডারে না লেখা থাকে ন্যাশনাল এমার্জেন্সির সময়, তাহলে আর্টিকেল 25 যদি কেউ না পেয়ে থাকে, সেই অধিকার না পেয়ে থাকে, তাহলে কিন্তু সে সেটার জন্য কোর্টে যেতে পারবে না। কিন্তু কেউ দেখা গেল যে আর্টিকেল 27 বা 26টা প্রেসিডেন্টের অর্ডারে লেখা নেই, কিন্তু সেই সময় তাকে সেটা করতে দেওয়া হচ্ছে না, তাহলে সে কোর্টে যেতে পারবে। যেটা প্রেসিডেন্টের অর্ডারে লেখা নেই সেটার জন্য সে কোর্টে যেতে পারবে। বোঝা গেল? আচ্ছা, এটা কিন্তু প্রেসিডেন্ট কি করতে পারে, এই যে প্রেসিডেন্সিয়াল অর্ডার, এটা কিন্তু এই যে 2 হয়ে গেছে, এটা TO2 হবে, এটা টাইপিং মিস্টেক হয়েছে। টু হোল অর এনি পার্ট অফ ইন্ডিয়া, কি করতে পারে, পুরো পার্টের জন্য এগুলো জারি করতে পারে, অথবা পুরো ইন্ডিয়ার জন্য এগুলো জারি করতে পারে, অথবা যে কোনো পার্টের জন্য জারি করতে পারে। দেখা গেল যে চায়নার সাথে যদি যুদ্ধ হয় আমাদের দেশের, তাহলে কি সাউথ ইন্ডিয়াতে এই আর্টিকেল 359টা জারি করে দেখাচ্ছে প্রেসিডেন্টের কোনো লাভ নেই। প্রেসিডেন্ট কি করলো, যে একটা পার্ট, অর্থাৎ দেখা গেল কিছু স্টেট বলে দিল, একেবারে চায়না যতটুকু স্টেট জুড়ে থাকে বা তাছাড়া অন্য কিছু স্টেট, যে এই পার্টগুলোতে, এই রাজ্যগুলোতে এই আর্টিকেলগুলোর এনফোর্সমেন্ট বন্ধ করা হলো। তাহলে ওই রাজ্যগুলোর জন্য বা ওই এলাকার জন্য ওই আর্টিকেলগুলোর জন্য এনফোর্সমেন্ট বন্ধ করে দেওয়া হবে। তাহলে যে কোনো একটা পার্টে করতে পারে, অথবা বলে দিতে পারে যে পুরো সমস্ত ভারতবাসীর জন্য এই ফান্ডামেন্টাল রাইটগুলোকে বন্ধ করা হলো। বোঝা গেল? এইভাবে পুরো দেশের জন্য বন্ধ একসাথে করে দিতে পারে। তাহলে প্রেসিডেন্ট মনে করলে পুরো দেশের জন্য করতে পারে বা যে কোনো একটা পার্টের জন্য করতে পারে। আচ্ছা, যেমন আমরা জেনেছিলাম যে আর্টিকেল 359 সেটা হচ্ছে যে আমাদের এক্সটার্নাল এমার্জেন্সি, আর্টিকেল 358 যেটা আমাদের এক্সটার্নাল এমার্জেন্সিতে হয়, ইন্টারনাল এমার্জেন্সিতে হয় না। আর্টিকেল 359 ব্যাপারটা কিন্তু অমন নয়। আর্টিকেল 359 বোথ এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল এমার্জেন্সি দুটোর জন্যই অ্যাপ্লিকেবল। বোঝা গেল? কিন্তু এই আর্টিকেল 359 উপরেও একটা অ্যামেন্ডমেন্ট করা হয় 44th অ্যামেন্ডমেন্টে 1978-এ। সেখানে বলা হয় প্রেসিডেন্ট ক্যান নট সাসপেন্ড আর্টিকেল 20 অ্যান্ড 21। এটা তোমাদেরকে ফান্ডামেন্টাল রাইট পড়ানোর সময় বলেছি প্রথমের দিকে, যে প্রেসিডেন্ট মনে করতে ন্যাশনাল এমার্জেন্সির সময় 20 অ্যান্ড 21-এর যে 20 এবং 21 যে আর্টিকেলগুলো দুটো আছে, সেই আর্টিকেল দুটো এমার্জেন্সির সময়ও প্রেসিডেন্ট সাসপেন্ড করতে পারে না। তো এটাই সেখানে বলা হচ্ছে যে এটা কিন্তু কবে এলো, 1978 সালে 44th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এটা করা হলো, যে 359-এর আন্ডারে তো প্রেসিডেন্ট তার 19 বাদ দিয়ে, আর্টিকেল 19 বাদ দিয়ে যেগুলো তার মনে হবে সেগুলো লিস্ট আপ করবে, কিন্তু সেই লিস্টের মধ্যে 20 এবং 21টাকে রাখতে পারবে না প্রেসিডেন্ট কখনোই। এই নিয়মটা কবে করা হলো? 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978-এ এটা করা হলো। ঠিক আছে? আচ্ছা, লাস্ট যেটা বলা হচ্ছে আর্টিকেল 359 ইজ ডিপেন্ডিং আপন প্রেসিডেন্টস ডিটারমিনেশন। এটা তো আমরা বুঝতেই পারছি যে এতক্ষণ আর্টিকেল 359-এর যে গল্পগুলো পড়লাম সেটা পুরোটাই নির্ভর করছে প্রেসিডেন্টের ডিটারমিনেশনের ওপরে। অর্থাৎ প্রেসিডেন্ট 20 এবং 21টা তো করতেই পারবে না, বাকি কোনগুলোর এনফোর্সমেন্ট বন্ধ করবে সেটা কে ঠিক করবে? প্রেসিডেন্ট ঠিক করবে। এবং সেই ফান্ডামেন্টাল রাইটের এনফোর্সমেন্টগুলো কতটা এরিয়ার জন্য বা পুরো দেশের জন্য করবে না কোনো একটা পার্টের জন্য করবে, সেটাও ঠিক করবে প্রেসিডেন্ট। আবার প্রেসিডেন্ট যদি মনে করে যে না, এই সময় ফান্ডামেন্টাল রাইটের এনফোর্সমেন্ট বন্ধ করার কোনো দরকার নেই, নাও করতে পারে। তাহলে টোটালটাই নির্ভর করছে প্রেসিডেন্টের ডিটারমিনেশনের ওপরে আর্টিকেল 359টা। কিন্তু আর্টিকেল 358 হচ্ছে একটা বাই ডিফল্ট এনফোর্সমেন্ট ফর এক্সটার্নাল এমার্জেন্সি। যদি এক্সটার্নাল এমার্জেন্সি হয়, দেখা গেল চীনের সাথে আমাদের যুদ্ধ বেঁধেছে বা পাকিস্তানের সাথে আমাদের যুদ্ধ বেঁধেছে, সেক্ষেত্রে যদি আমাদের ন্যাশনাল এমার্জেন্সি জারি হয়, সেক্ষেত্রে কিন্তু বাই ডিফল্ট আমাদের আর্টিকেল 19টা সাসপেন্ড হয়ে যাবে। বোঝা গেল? আচ্ছা, এটাই ছিল ন্যাশনাল এমার্জেন্সির সব কিছু। ঠিক আছে? তো এবারে তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো, এই ভিডিওটা বারবার দেখবে, যেখানে বুঝতে পারবে না রিপিটেডলি দেখবে, তারপরেও যদি বুঝতে না পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। কারণ ন্যাশনাল এমার্জেন্সির এই যে ব্যাপারগুলো, এগুলোতে মানে খুব জটিল ব্যাপার, এগুলো অনলাইন ক্লাসে এইভাবে ইউটিউবের মাধ্যমে বোঝানো সত্যি একটু সমস্যা, তোমাদের বোঝারও হয়তো একটু সমস্যা হবে। সেই জন্য বলছি, যেখানে বুঝতে পারবে না আগে সেটা 3 বার 4 বার দেখো জায়গাটাকে, তারপর না পারলে অবশ্যই আমি আছি।